رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ বিশুদ্ধ কুরআন শিক্ষার নবম ক্লাস। আজকের আলোচনার বিষয় হল তাসদীদের পরিচয় ও ওয়াজিব গুন্নার ব্যবহার। আমরা পড়ব হচ্ছে নবম পাঠ। নবম পাঠে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে তাসদীদের পরিচয় এবং ব্যবহার। তাসদীদ, তো আমাদেরকে প্রথমে নামটা শুদ্ধ করে নিতে হবে। আমরা অনেকেই তাসদীদ বলি, তো তাসদীদ এরকম না, বর্গীয় জ দিয়ে উচ্চারণ না, বরং দুইটাই দ। তাসদীদ, তাসদীদ এর পরিচয়, তাসদীদ এর পরিচয়। আচ্ছা, তো মাঝখানে এই যে ব্র্যাকেটের মাঝখানে উপরে যে আমরা যে সিন এবং শিন লিখি, ওখানে যে তিনটা মাথা থাকে সিন শিনের, এই তিনটা মাথার মতো যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি গোল চিহ্নের উপরে, এই চিহ্নটাই মূলত হচ্ছে তাসদীদ। আমরা যে চিহ্নটা দেখতে পাচ্ছি এখানে, এই যে এরোর উপরে এরকম তিন মাথাওয়ালা যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এটার নামই হচ্ছে তাসদীদ। তাসদীদের বিষয়টা অনেকটাই আমরা যে গতদিনের পড়া পড়েছি সুকুন, সুকুনের সাথে অনেকটাই মিল আছে। তাসদীদের বিষয়টা সুকুনের সাথে অনেকটাই মিল আছে। পার্থক্য হচ্ছে সুকুন যেই হরফের উপর থাকে সেই হরফের উপরে আর কোনো জবরজের পেশ হয় না। সুকুন যেই হরফের উপরে থাকে সেই হরফের উপর আর কোনো জবরজের পেশ হয় না। কিন্তু তাসদীদ যেই হরফের উপর থাকে সেই হরফে হরকত বা তানবিন থাকতে পারে। হরকত বা তানবিন থাকতে পারে বলতে থাকবে আর কি, জবরজের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এগুলা থাকবে আবার। তো তাসদীদের উচ্চারণটাও সুকুনের মতো আগের হরফ দিয়ে আমাদেরকে ধরে পড়তে হবে। এখন তাসদীদ যে হরফের ওপর আছে সেই হরফে যেহেতু আবার জবরজের পেশ আছে, সুতরাং তাসদীদের উচ্চারণটা হচ্ছে এমন যে তার আগের হরফ দিয়ে একবার, অর্থাৎ ডানের যে হরফটা আছে আগের হরফটা পূর্বের হরফ দিয়ে একবার এই হরফটাকে ধরে পড়তে হবে তাসদীদ ওয়ালা হরফকে। আবার তাসদীদ যেই হরফের উপর আছে সেই হরফের উপর যেই জবরজের পেশ আছে সেটা দিয়েও একবার আমাদেরকে পড়তে হবে। সুতরাং তাসদীদের উচ্চারণ হচ্ছে দুইবার, সুকুনের উচ্চারণ কিন্তু একবার। উচ্চারণের পদ্ধতি মোটামুটি সেম, উচ্চারণের পদ্ধতি মোটামুটি সেম, যে আগের হরফ দিয়ে ধরে পড়তে হবে, কিন্তু সুকুনের উচ্চারণ হচ্ছে একবার। শুধুমাত্র তার আগের হরফ দিয়ে উচ্চারণ করলেই সুকুনের উচ্চারণ শেষ, কিন্তু তাসদীদের উচ্চারণ হচ্ছে আগের হরফ দিয়ে একবার ধরে পড়তে হবে, তারপরে ওই হরফের উপরে আবার যে জবরজের পেশ আছে সেইটা একবার পড়তে হবে। সুতরাং তাসদীদের উচ্চারণ হচ্ছে দুইবার। যেমন এখানে আমরা দেখি হা এবং কফ লিখেছি, হায়ের উপর জবর আছে, এরপর কফের উপর যে লাল চিহ্নটা আমরা দিলাম এই যে সিনের মাথার মতো, তো এই লাল চিহ্নটার নাম হচ্ছে তাসদীদ, লাল চিহ্নটার নাম হচ্ছে তাসদীদ। সুতরাং তাসদীদ যেহেতু আছে তাহলে কফের উপরে নিচে জবরজের পেশ কিছু একটা থাকবে, তো কফের উপর একটা জবর আমরা দিলাম। তো এবার এটা পড়ার পদ্ধতি কি? পড়ার পদ্ধতি হচ্ছে হা এবং কফ প্রথমে যুক্ত করে পড়তে হবে। হা কফ জবর হাক, এরপরে কফ জবর ক, হাক ক, হা কফ জবর হাক, কফ জবর ক, হাক ক। এখানে যদি আমরা ভেঙে লিখি, মূলত তাসদীদ যখনই থাকছে একটা বর্ণের উপর সেই বর্ণটা হচ্ছে ডাবল, অর্থাৎ দুইটা কফ আছে এখানে। এখানে কফের উপর তাসদীদ থাকা মানে কফ আছে হচ্ছে দুইটা, কফের উপর তাসদীদ থাকা মানে এখানে কফ আছে দুইটা। এই দুইটা কফের মধ্যে প্রথম যে কফ সেই কফে আছে হচ্ছে সুকুন, আর তার পরের কফের উপর আছে হচ্ছে জবর। তাসদীদের বিষয়টা যদি আমরা ভেঙে লিখি তাহলে বিষয়টা এমনই হয়, অর্থাৎ যুক্ত অক্ষর, আমরা বাংলায় যে যুক্ত অক্ষর লিখি যুক্ত অক্ষরগুলোর মধ্যেও কিন্তু এইরকমই সম্পর্ক থাকে। আমরা যদি এরকম আহ বাংলায় বানান লিখি যে আ বয় বয় যুক্ত আকার আব্বা, তো
তো এখানেও কিন্তু ব বয়ে বয়ে যে আমরা যুক্ত করছি, এখানে কিন্তু দুইটা ব আছে। তো দুইটা ব আছে, তো এই দুইটা বয়ের ক্ষেত্রে আমরা উচ্চারণ করছি কেমন ভাবে দেখেন, আব বা, আব, প্রথমের বটা কিন্তু আয়ের সাথে ধরে নিচ্ছি, তারপরে বা, এইটা আলাদা করে উচ্চারণ করছি। তো আরবিতে তাসদিদের উচ্চারণটাও এরকম, এখানে কফ, এখানে হচ্ছে যুক্ত অক্ষর, অর্থাৎ কফ আছে হচ্ছে এখানে দুইটা। প্রথম কফটা এর উপরে আছে হচ্ছে, প্রথম কফের উপরে আছে হচ্ছে সুকুন, সুতরাং সেই প্রথম কফটাকে আমরা হা দিয়ে ধরে নিচ্ছি, হা কফ জবর হাক। এর পরের কফের উপর, এই যে কফের উপর যে জবরটা আছে, এই জবরটা আছে, সুতরাং কফ জবর হচ্ছে ক, হাক ক, হাক ক। আচ্ছা, তাহলে এটা কিভাবে উচ্চারণ করছে, যে বাংলা লেখা আছে নিচে, নিচে হা কফ জবর হাক, তার ডানের যে আগে যে হা আছে সেটার সাথে, আর নিচে আবার কফ জবর ক, দুইবার উচ্চারণ হয়, হাক ক, এরকম। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই প্রশ্ন হয়তো বা করতেন আপনারা, সেটা হচ্ছে আমরা সুকুন পড়ার সময় কলকলার হরফ পড়েছি। তো কলকলার হরফ হচ্ছে যদি আগের হরফ দিয়ে আমরা বা, জিম, দাল, তো, কফ, এই 5 হরফের কোনো একটা হরফকে ধরে ফেলি, তাহলে সেক্ষেত্রে কলকলা করতে হয়। এখন এখানেও তো আমরা ধরছি, এখানেও তো আগের হরফ দিয়ে আমরা ধরে পড়ছি, সুকুনের মতোই তো উচ্চারণ হচ্ছে, তাহলে কি এখানে কলকলা হবে? উত্তর হচ্ছে না, কলকলা হবে না। এখানে হাক ক, ক এরকম করা যাবে না, হাক ক স্বাভাবিক উচ্চারণ করতে হবে। অর্থাৎ কলকলার বিষয়টা একদমই সুকুনের সাথেই সংশ্লিষ্ট, সুকুন না হওয়া পর্যন্ত কলকলা হবে না। তাহলে তাসদিদের উচ্চারণটা সুকুনের উচ্চারণের সাথে মিল পাওয়া গেলেও, তাসদিদ থাকলে কলকলার হরফ হলেও কলকলা করা হবে না, কলকলা করা যাবে না। আচ্ছা, অনুরূপ ভাবে এটা আমরা দেখছি আইন, এরপরে দাল, দালের উপর যে লাল চিহ্নটা আমরা দিলাম, এই চিহ্নটার নাম হচ্ছে তাসদিদ। তো এই চিহ্নটার উপর এখন আমরা যদি জবর দিই, তাহলে এটা কিভাবে পড়বো, প্রথমে আইন দিয়ে দালকে ধরে পড়তে হবে। এখানে দালের উপর তাসদিদ আছে, মানে দাল আছে দুইটা, একটা দালে আছে সুকুন, সেই দালটাকে আমরা প্রথমে আইন দিয়ে ধরে পড়বো। তাহলে প্রথম উচ্চারণটা হবে আইন দাল জবর আদ, এরপরে দাল জবর দা, আরো একবার পড়বো, দুইবার পড়তে হবে, দাল জবর দা, আদা, আদা, এইরকম। আচ্ছা, এখানেও কিন্তু কলকলা করা যাবে না অবশ্যই। এরপর র এবং বা, তো বায়ের উপর হচ্ছে তাসদিদ, এরপরে বায়ের উপর জবর। তাহলে আমরা কিভাবে পড়বো, এখানে দুইটা বা আছে, আমাদেরকে মনে করতে হবে। তাহলে প্রথম বাটা র এর সাথে আমরা যদি যুক্ত করে পড়ি, তাহলে র বা জবর রব, এরপরে বা জবর বা, রব বা। তাহলে প্রথম একবার র এর সাথে, তারপরে বায়ের যে জবর আছে সেই জবর দিয়ে একবার আমরা পড়বো, বা জবর বা, রব বা। তো এখানে যে পরে এই কথা বর্ণগুলোকে লিখতে বলছে এবং মুখে মুখে উচ্চারণ করতে বলছে, তো এগুলা দিয়ে আমরা প্র্যাকটিস করবো অবশ্যই। তো প্রথমে যদি আমরা এটা দেখি, হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, 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 এরকম। এরপর এটার উচ্চারণ কি হবে, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। তারপরে হামজা তা জবর আব, তা জবর তা, আত্তা। হামজা সা জবর আস, সা জবর সা, আচ্ছা। হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ্জা। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। হামজা খ জবর আখ, খ জবর খ, আখ খ। এরকম করে আমরা শেষ পর্যন্ত উচ্চারণ করব তাসদিদ। তাহলে এখানে মূল বোঝার বিষয় হচ্ছে তাসদিদের উচ্চারণ হচ্ছে দুইবার, দুইবার উচ্চারণ করতে হবে। হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, আউ ওয়া। এরপর হচ্ছে হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া, আইয়া, এইরকম। জের দিয়ে যদি আমরা উচ্চারণ করি, হামজা হামজা জের ই, হামজা জের ই, ই, ই। হামজা বাজের ইব, আর বায়ের নিচে আছে হচ্ছে জের, সুতরাং বাজের বি, ইব বি। তারপরে কি হবে, হামজা তাজের ইদ, তাজের তি, ইত্তি। এরপর হচ্ছে হামজা সাজের ইস, সাজের সি, ইসসি। হামজা জিমজের ইদ, জিমজের জি, ইজ্জি। তাহলে হামজায় যখন তাসদিদ হচ্ছে সুকুনের মতো এরকম, এখানে আমরা থেমে যাব না, সুকুনের মতো উচ্চারণ হবে না, তাহলে তাসদিদের উচ্চারণ ডাবল করতে হবে, এটাই। তাহলে হামজা হামজাদের ই, আর হামজাদের ই, 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 এরকম। অনুরূপ ভাবে আইনেরটাও ওইরকমই হবে, আগেরটা যদি জবর দিয়ে আমরা পড়ি, হামজা হামজা জবর আ, হামজা জবর আ, আ, আ। এরপর হামজা আইন জবর আ, আইন জবর আ, 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 এরকম গলার মাঝখানে নিতে হবে আইনেরটা, আইনের উচ্চারণটা গলার মাঝখানে নিতে হবে। হামজা আইন জবর আ, হাম, হামজা আইন জবর আ, আইন জবর আ, 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 এইরকম।
অনুরূপভাবে জেরের উচ্চারণটা এভাবে হবে হামজা হামজা জের ই, হামজা জের ই, ই ই। আর আইনের উচ্চারণটা যদি আমরা করি, যদি দেখি আমরা, তো এই যে হামজা আইন জের ই, গলার মাঝখানে ই, আইন জের ই, ই ই, এরকম ই ই, এরকম। আচ্ছা, এরপরে হামজা ওয়াও জের ইউ, ওয়াও জের উই, ইউ উই, ইউ উই, ইউ উই। হামজা হাজের ই, হাজের হি, ই হি। হামজা হামজাজের ই, হামজাজের ই, ই ই। এরপরে হামজা ইয়াজের ই, ইয়াজের ই, ই ই, ই ই, এরকম ই ই, এরকম। আচ্ছা, অনুরূপভাবে পেশের উচ্চারণটা যদি আমরা করি, হামজা হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ, উ উ, এরকম স্বাভাবিক উচ্চারণ করতে হবে। কিন্তু এটা যদি আইন দিয়ে হতো, তাহলে হামজা আইন পেশ উ, আইন পেশ উ, উ উ, উ উ, এরকম একটু গলার মাঝখানে নিতে হতো। অনুরূপ ভাবে হামজা বা পেশ উপ, বা পেশ বু, উপু। এরপরে হামজা তা পেশ উত, তা পেশ তু, উত্তু। হামজা সা পেশ উস, সা পেশ সু, উসসু। এইভাবে আমরা পেশের পড়াটা পড়বো। আচ্ছা, ওয়াও এরটা যদি আমরা পড়ি, তাহলে ওয়াও এরটা কি হবে? হামজা ওয়াও পেশ উ, ওয়া পেশ উ, উ উ, উ উ, এরকম উ উ, উ উ। এরপরে হামজা হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। হামজা ইয়া পেশ উই, হামজা পেশ উ আর ইয়া মানে হ্রস্ব ইকার, তাহলে উই। আর ইয়া পেশ হচ্ছে ইউ, উই ইউ, উই ইউ। উচ্চারণটা হচ্ছে উই ইউ, উই ইউ। আচ্ছা, এখন তাসদিদ কি শুধুমাত্র এই হামজার সাথেই থাকবে? অবশ্যই না, যে কোনো হরফে তাসদিদ থাকতে পারে। এই জন্য তাসদিদ ওয়ালা হরফের আরো কিছু ব্যবহার আমরা দেখি। প্রথম এটা দেখেন, প্রথমটা হচ্ছে আইন, তারপরে মিম। তাহলে আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এরপরে জ নুন জবর জন, নুন জবর না, জন্না। এরপরে হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। তারপরে মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা। মিম র জবর মার, র জবর র, মার র। সিন নুন জের সিন, নুন জবর না, সিন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। এরপরে প্রথমটা হচ্ছে কাপ, তারপরটা লাম। তাহলে কাপে আছে পেশ, কাপ লাম পেশ কুল, আর লাম জবর লা, কুল্লা। এরপর এটা হচ্ছে মিম তা জের। মিমে যেহেতু জের আছে, তাহলে মিম জের দিয়ে তাকে ধরতে হবে একবার। তাহলে মিম তা জের মিত, তা পেশ তু, মিত্তু, মিত্তু। এরপরে ফা র জের ফির, র পেশ রু, ফির রু। ফা র জের ফির, র পেশ রু, ফির রু। তারপর এটার উচ্চারণ কি? হামজা বাজিবর আব, বাজিবর বা, আব্বা। খ র জবর খর, র জবর র, খর র। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। এরপর এটা হচ্ছে বা লাম জবর বাল, আর লামে আছে হচ্ছে জের, বাল্লি, লাম জের লি, বাল্লি। এটা হচ্ছে শিন র জবর সার, র জের রি, সার রি। কফ ত জবর কত, ত জের তি, কত্তি। এরপর এটা হচ্ছে বা শিন জবর বাস, আর শিন জের শি, বাসি। হা শিন পেশ হুস, শিন জের শি, হুসি। জিম নুন জের জিন, নুন জের নি, জিন্নি। এরপরে তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। বা র জবর বার, র দুই জবর রন, বার রন। এখানে দেখেন তানবিনের ব্যবহার হয়েছে একটা। তাহলে বা, বা আর রয়ে হচ্ছে তাসদিদ, তাহলে বা দিয়ে রকে একবার ধরতে হবে। তাহলে বা র জবর বার, এরপর রয়ের উপর আছে হচ্ছে দুই জবর, তাহলে দুই জবর দিয়ে যদি রকে উচ্চারণ করি, তাহলে র দুই জবর রন, বার রন। এরপর এটা হচ্ছে ফা র জবর ফার, র দুই জবর রন, ফার রন। তারপর এটা হচ্ছে রজিম জবর রজ, জিম দুই জবর জান, রজ্জান। বা সিন জবর বাস, সিন জবর সিন দুই জবর সান, বাসান। শিন কব জবর শক, কব দুই জবর কন, শক কন। এরপরে গয়নিয়া জবর গই, ইয়া দুই জবর ইয়ান, গয়ান। সদ বা জবর সদ, বা জবর বা, সদ বা। হা লাম জের হিল, লাম দুই পেশ লুন, হিল্লুন। কাফ লাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল্লুন। ضاد র পেশ দুর, র দুই পেশ রুন, দুররুন।
এরপর এটা হচ্ছে সোয়াদ, মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, সুমমুন। হা কদ জবর হাক, কদ দুই পেশ কুন, হাক্কুন। শিন র জবর শার, র দুই পেশ রুন, শাররুন। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। বা র জবর বার, র দুই জের রিন, বাররিন। দাল র পেশ দুর, র দুই জের রিন, দুররিন। হা র জের হির, আর র দুই জের রিন, হিররিন। জিম নুন জের জিন, নুন দুই জের নিন, জিন্নিন। আচ্ছা, এরপর হচ্ছে গইন মিম জবর গম, মিম দুই জের মিন, গমমিন। গইন শিন জবর গশ, শিন দুই জের শিন, গশিন। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। এরপরে তিনটা হরফে আসছে, তিনটা হরফে আসুক, সমস্যা নাই। তো প্রথমে জিমের উপর যেহেতু তাসদিদ, তাহলে আগের সিন দিয়ে জিমটাকে ধরতে হবে, সিন জিম পেশ সুজ। এরপরে জিমটাকে আমরা আরো একবার পড়বো, তাহলে জিম জবর যা, সুজ্জা। তারপরে দাল দুই জবর দান, সুজ্জাদান, সুজ্জাদান। এরপর এখানে চারটা হরফ, চারটা হরফও বিষয় না। ইয়াতে তাসদিদ আছে মানে তার আগের হরফ বা দিয়ে আগে ইয়াকে একবার পড়তে হবে। তাহলে বা ইয়া জবর বাই। এবার ইয়াকে আরো একবার পড়তে হবে, ইয়াজের ই, বাই ই। নুন জবর না, বাই ই না। এরপরে তা দুই পেশতুন, বাই ই না তুন। এই যে হায়ের উপর দুই ফোঁটা, এটা কিন্তু গোলতা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে যদি আমরা দেখি এখানে মিম পেশ মু, এরপরে র, তারপরে বায়ের উপর তাসদিদ। তো বায়ের উপর তাসদিদ মানে আগের র দিয়ে তাকে ধরতে হবে, তাহলে র বা জবর রব, মু রব। বাকে আরো একবার পড়তে হবে, বা জবর বা, মোরব বা। আইন দুই পেশ উন, মোরব বা উন। এরপরে এটা কি আছে, তা পেশ তু, কাপ পেশ কু, তারপরে বায়ে তাসদিদ, তাহলে কাপ পেশ কু, এটা দিয়ে বাকে ধরতে হবে। তাহলে কাপ, কফ বা পেশ কুব, তু কুব, বাজের বি, তু কুব বি, লাম জবর লা, তু কুব বিলা। এরপরে এটা হচ্ছে লামে তাসদিদ মানে আগের বা দিয়ে লামকে ধরতে হবে, বা লামজের বিল, লাম পেশলু, বিল্লু। রদুইজের রিন, বিল্লু রিন। আচ্ছা, এরপরে এটা কি, হামজা জবর আ। এরপরে জদ দিয়ে যদি আমরা লামকে ধরি, জদ লাম জবর গল, আউদল লাম জবর লা, আউদল্লা। এরপরে হা মিম পেশ হুম, মিমের সাকিনটা মিসিং আছে এখানে, হা মিম পেশ হুম, আউদল্লাহুম। সুকুনের ক্ষেত্রে যেমন একটা বিষয় আমরা শিখেছি, কলকলা। তাসদিদের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় আছে, সেটা হচ্ছে ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব গুন্নাহ, ওয়াজিব মানে হচ্ছে কর্তব্য, ওয়াজিব গুন্নাহ মানে যেখানে গুন্নাহ করা আমাদের জন্য কর্তব্য আর কি, গুন্নাহ করা উচিত। তো ওয়াজিব গুন্নাহ কাকে বলা হয়, যদি নুন এবং মিম এই দুই হরফে তাসদিদ হয় তখন তাকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। নুন এবং মিম এই দুই হরফে যদি কখনো তাসদিদ হয়, অর্থাৎ ওয়াজিব গুন্নাহর হরফ হচ্ছে দুইটা, নুন আর মিম। আর শর্ত হচ্ছে এই নুন এবং মিমে তাসদিদ হওয়া লাগবে, তাহলে ওয়াজিব গুন্নাহ হবে। এখন গুন্না জিনিসটা কি তাই আমরা জানি না, তো ওয়াজিব গুন্না কিভাবে করব আমরা? গুন্না জিনিসটা কি? গুন্না জিনিসটা মূলত হচ্ছে একটু নাকি সুরে উচ্চারণ করা, নাকের মধ্যে নেওয়া। যেমন আমরা মাখরাজ পড়লে শেষে পড়বো আমরা, যে একদম 17 নম্বর মাখরাজ হচ্ছে নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়। অর্থাৎ আমরা দেখি না, ছোট বাচ্চারা যখন কোনো কিছু ব্যাপারে কান্নাকাটি করে এবং একই সাথে কথা বলে, তখন তাদের কথাটা কেমন একটু অন্যরকম লাগে। তো এই যে নাকি সুরে কথা বলা, এটাই মূলত হচ্ছে গুন্নার জায়গা, যেখান থেকে এইভাবে কথা বলা হয়। তো নাকের মধ্যে উচ্চারণটা নেওয়া। এবং গুন্না করার পদ্ধতি হচ্ছে, যে হরফে আমরা গুন্না করতে চাচ্ছি এই হরফকে একটু টেনে ধরে রাখা, তবেই উচ্চারণটা নাকের মধ্যে যাবে, তবেই উচ্চারণটা নাকের মধ্যে যাবে। তাহলে গুন্না মানে হচ্ছে 1 সেকেন্ড মতো একটু টেনে ধরে রাখা এবং উচ্চারণটা একটু নাকের মধ্যে করার চেষ্টা করা। 1 সেকেন্ড মতো টেনে ধরে রাখা এবং উচ্চারণটা একটু নাকের মধ্যে করার চেষ্টা করা। তো এই গুণাটা কখন হবে, যখন নুন এবং মিমে তাসদিদ হয়। তো সহজ ভাবে ছন্দ আকারে আমরা বলি এভাবে, যে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। আচ্ছা, যেমন এখানে দেখেন আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। তো আমরা এরকম আম্মা এরকম স্বাভাবিক উচ্চারণ করব না, বরং মিমে যেহেতু তাসদিদ হয়েছে সুতরাং এখানে আমাদেরকে একটা ওয়াজিব গুণনা করতে হবে। তো আমরা এই মিমের উচ্চারণটাকে এই উচ্চারণটাকে একটু টেনে ধরে রাখবো, তাহলে কিন্তু নাকের মধ্য থেকে উচ্চারণ হবে কিছুটা। এটাকে আমরা এইভাবে উচ্চারণ করব, আম, আম। এই যে এরকম করে ধরে রাখছি, এটা কিন্তু নাকের মধ্য থেকেই আসছে এই উচ্চারণটা।
এই জন্য এখানে গুণনা করছি আমরা, তাই বলছি। তাহলে গুণনা করার পদ্ধতি হচ্ছে এরকম নাকের মধ্যে নিতে হবে উচ্চারণটা, এবং একালিক পরিমাণ অর্থাৎ 1 সেকেন্ড পরিমাণ আমরা এটাকে টেনে ধরে রাখবো উচ্চারণটাকে। অনুরূপ ভাবে যদি নুনে তাসদিদ হয় তখনও ওয়াজিব গুণনা হবে। যেমন এই উচ্চারণটা হচ্ছে হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। তো আমরা শুধুমাত্র আন না এরকম উচ্চারণ করবো না, বরং আমাদের গুণনা করতে হবে আন্না, আন্না, এরকম। এরপরে হামজা মিম জবর আম, মিম জবর মা, মিমে যেহেতু তাসদিদ তাহলে আমাদেরকে অবশ্যই ওয়াজিব গুণনা করতে হবে আম, এরকম। এরপর জিম নুন জবর জান, নুন জবর না, জান, হামিম জবর হাম, মিম জবর মা, হাম। এরপরে হামিম জবর হাম, মিম জবর মা, এটা হচ্ছে গলার মাঝখানে এই হাটা, তাহলে এটার উচ্চারণ হবে হাম। এরপরে মিম নুন জবর মান, নুন জবর না, তাহলে উচ্চারণ হবে মান। আচ্ছা, এরপর নিচে শব্দগুলো পড়ি, আমাদেরকে পড়তে বলছে তো আমরা পড়ি। তো এখানে কি লেখা আছে? তা তাজবর তাত, তাজবর তা, তাত তা কপ্তিস্পু, কু তাত্তা কু। এরপরে গইন রজবর গর, রজবর র, গর র। এখানে গয়নে প্রথমেই তাসদিদ আছে, আসলে প্রথমে তাসদিদ থাকলে তো উচ্চারণ করা যাবে না, তার আগে কোনো হরফ থাকলে তখনই আমরা উচ্চারণ করব। এখানেও রয়ের উপরে এরকম তাসদিদ আছে, তো রয়ের উপরে তাসদিদটা আমরা আপাতত স্কিপ করি। মনে করি যে রয়ের উপর তাসদিদ নাই, তাহলে র বাজিব রব, বাজের বি, রব্বি, হামিম জের হিম, রব্বি হিম। তারপর নিচেরটা কি? সাদ মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, সুমুন। এরকম করার কারণ কি? কারণ মিমে তাসদিদ মানে আমাদেরকে গুণনা করে পড়তে হবে। নুন এবং মিম এই দুই হরফে তাসদিদ হলে অবশ্যই গুণনা হবে। তাহলে এখানে আমাদের পড়তে হবে সুমুন। এরপর এটা হচ্ছে কাপলাম পেশ কুল্লাম জবরলা, কুল্লা, মিম জবর মা, কুল্লামা। এরপর এটা কি? লাম জবর লা, আইন, লাম জবর আল, লা আল। লামকে আরো একবার পড়তে হবে, লাম জবর লা, লা আল্লা, কাপ মিম পেশ কুম, লা আল্লাকুম।